নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প শিশির কুমার মজুমদারের লেখা মাঝরাতের জলসায়। এত রাতে ওখানে যাবার কি দরকার? জায়গাটা ভালো নয়, দিনের বেলাতেই তেমন লোকজন যায় না, আর তুই বলছিস এখন যাবি? প্রসন্ন কথাটা বলল। ননি বারান্দায় পায়চারি করছিল, সেখান থেকে সে বলল, ভূতের ভয় আমার নেই। তাছাড়া এটা তোমার কাছে একটা চ্যালেঞ্জ। তুই তো জানিস প্রসন্ন, রঘুর সঙ্গে আমার আর আজকাল মোটেও সদ্ভাব নেই। বাড়ি নিয়ে মামলাটাই এর কারণ। ও মামলায় আমি জিতেছি, তারপর থেকে রঘুর সঙ্গে মুখ দেখা দেখি একদম বন্ধ হয়ে গিয়েছিল। আর রঘুরাও তো কলকাতা ছেড়ে গায়ে চলে এসেছিল। কদিন আগে হঠাৎ তোর চিঠিটা পেলাম, ওই তো তোর টেবিলে ওটা আছে না। এরপর আর আমার পক্ষে চুপ করে বসে থাকা কিছুতেই সম্ভব নয়। পড়ে দেখ, পড়ে দেখ। প্রসন্ন টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে নিয়ে খুলে পড়ল। অদ্ভুত চিঠি। লেখা আছে, ননি, বন্ধু ছিলি, মিথ্যে মামলা জিতে শত্রু হলি, তোর তো খুব সাহস শুনি। আয় না আমার কাছে, মরতে বসেছি। এ অসুখ সারবার নয়, মরার আগে তোর সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। তোর জন্য অপেক্ষা করে থাকবো আমাদের পৈতৃক সেই বাড়িতে। সে বাড়ি গ্রামের বাইরে ভবদুলাল ভবন। আসবি কিন্তু, সাহসী দুই পুরুষ। চিঠিটা ভালো করে পড়ে প্রসন্ন বলল, আমার আপত্তি ওই বাড়িটা নিয়ে। যজ্ঞবিন্দুপুরের ভবদুলাল ভবনে মানুষ থাকে বলে তো শুনিনি, তবে ভেঙে পড়েনি, কারণ রঘুদের লোকজনরা ওটা নিয়মিত দেখাশোনা করে। তাছাড়া রঘুরা তো বাড়িতে থাকে না। বিশাল খালি বাড়িটা তালা বন্ধ হয়ে পড়ে থাকে শুনেছি। ভূতের বাড়ি বলেই জানে সবাই এখানে। ওখানেও তো তোকে গুম করে দিতে পারে। বারান্দা থেকে ননি ঘরে এলো, হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, চলি বুঝলি, বাইরে সাইকেল রিক্সা পাবো। নিশ্চয়ই এখন রওনা দিলে 7টা নাগাদ পৌঁছে যাব ওই ভবদুলাল ভবনে। দেখতে চাই ও আমার সঙ্গে এতদিন পরে কি ব্যবহার করে। খুন করবে নয় ভয় দেখাবে, হয়তোবা তোকে দিয়ে বোকার মতো নতুন দলিল লিখিয়ে নিতে চেষ্টা করবে। অবশ্য সে দলিল টেকে না, কিন্তু তোরও গোয়ার তুমির মানে হয় না। মামলার পর তোদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ। তারপরও যখন তোকে আসতে লিখেছে ওই রকম ভাষায়, তখন কিন্তু তোর বোঝা উচিত মুখোমুখি দেখাটা তেমন আনন্দের ব্যাপার হবে না। তবুও যেতে চাস তো কাল সকালে যাস, রাতে যেতে হবে তার কি মানে আছে? আরে, কলকাতা ছাড়ার আগে আমি গেছিলাম রঘুর প্রাণের বন্ধু রাখালের কাছে। সে তো আমারও বন্ধু। বলল রঘুর নাকি ভীষণ অসুখ, কেমন আছে তাও জানি না। তবে রঘুরা তো ও বাড়িতে থাকে না, ও বাড়ির সুনাম নেই। শুনেই মনে মনে ঠিক করেছি রাতেই ওর সঙ্গে দেখা করতে যাব। ওই যে দেখলি না, ও আমাকে বীর পুরুষ বলে ঠাট্টা করেছে, এটাই হবে তার উত্তর। কথাটা বলে ননির টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে ভাঁজ করে পকেটে পড়ল। কোনো দিকে না তাকিয়ে বলল, স্টেশনে নেমেই তোর কথা মনে পড়ল। অনেকদিন দেখা হয়নি বলে দেখা করে গেলাম। এর সঙ্গে ওর বাড়িতে যাওয়ার কোনো সম্বন্ধ নেই রে প্রসন্ন। চলি রে। কথাগুলো বলে ননি বার হয়ে গেল। ভবদুলাল ভবনের সামনে সাইকেল রিক্সাটা থামিয়ে রিক্সা চালক জোরে জোরে ঘন্টা বাজালো বেশ কয়েক। ভেতর থেকে কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রিক্সা চালক বলল, দেখেন বাবু, আমি কিন্তু বলেছিলাম কেউ থাকে না এখানে। ওই দেখুন, কেউ সাড়া দিচ্ছে না, কোথাও আলোও জ্বলছে না। আপনি কি নামবেন এখানে? তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছিল ননি। মনে মনে ভাবলো, সত্যি কোথাও আলোর দেখা নেই। কিন্তু রঘু তো আমাকে এখানেই দেখা করতে বলেছে। কিন্তু ও তো অবশ্য লেখেনি সে এখানেই থাকে। তাছাড়া কদিন আগে খুব অসুখে ভুগেছে। এখন তাহলে তো ওর গ্রামের বাড়িতেই থাকা সম্ভব। সেখানেই যাব নাকি? এ গায়ে ননি এর আগে কখনো আসেনি। প্রসন্ন এখানে এসেছে এর আগে কয়েকবার। কলকাতায় প্রসন্ন আর রঘু একই সঙ্গে একই কলেজে পড়ত।
রঘু আর ননি একই পরিবারের শরিকের ছেলে। রঘুদের বাড়ির সবাই বরাবর দেশেই বাস করেছেন। অতীতে ননির ঠাকুরদা গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। গ্রামের সম্পত্তির মূলধনের জোরে কলকাতাতেও কিছু সম্পত্তি করেন তিনি। সেই সম্পত্তির কিছু অংশ দাবি করে বসে অন্য শরিকরা। তাই নিয়েই শেষ পর্যন্ত মামলা বাঁধে। মামলা চালু করেছিল ননির বাবা, রঘুর বাবার অন্যায় দাবি ও দখলদারির বিরুদ্ধে। সেই মামলার নিষ্পত্তি হলো রঘু আর ননির আমলে। দুপক্ষের কর্তারা তখন পরপারে। ননির পক্ষে রায় দিলেন বিচারক। জয়ের খবর পেয়ে ননি ছুটে গেছিল রঘুর কাছে। বলেছিল, আরে তুই নাকি কলকাতা ছেড়ে দেশে চলে যাবি ঠিক করেছিস? কেন? ও বাড়ি তোকে ছাড়তে হবে না। তোর উকিলকে বলে ও বাড়িটা আমি তোর নামে দানপত্র করে পাকা করে দিচ্ছি, তাহলেই তো ঝামেলা মিটবে। ঝামেলা মেটেনি। ভীষণ রাগে রঘু শহর ছেড়েছিল। ওই মুখ দেখা থেকে বন্ধ করেছিল। রিক্সাওয়ালা বলল, বাবু, তাহলে আমি গ্রামে এদের বাড়ি নিয়ে যাই আপনাকে, সে বাড়িও আমি চিনি। তাই করতে যাচ্ছিল ননি। তখনই অন্ধকার বাড়িটার নিচের তলা থেকে একটা ডাক শোনা গেল। কে? একটা দরজা আওয়াজ করে খুলে গেল। সাদা কাপড় পরা একজন বাইরে বার হয়ে এলো। স্পষ্ট শোনা গেল তার কথা। কে? ননি এসেছিস নাকি? আয় আয়, আলো নেই দেখে চলে যাচ্ছিলি নাকি রে? এই যে রঘুর গলা, তাতে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে পড়ল ননি। বাগানের গেট খুলে ভেতরে ঢোকার আগেই রঘু বারান্দায় এসে দাঁড়ালো। ব্যঙ্গ করে বলল, কিরে, অন্ধকার থেকে ভয় পালাচ্ছিলি নাকি রে সাহসী পুরুষ? আরে না না, আমি তো তোকে এখানেই আসতে লিখেছিলাম। সেকালের জমিদার বাড়ি, বাগান সামনে, তার মাঝ দিয়ে পথ। সে পথের দুপাশে অন্ধকারে কিছু দূর দূর পাথরের মূর্তিগুলো কেমন যেন ভয় দেখানো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এগোতে এগোতে ননি বলল, ভয় নয় রে রঘু, আলো নেই দেখে ফিরে যাচ্ছিলাম, তোদের এখানকার বাড়িতে যাচ্ছিলাম। তা এত রাতে এলি, কেউ তোকে কিছু বলেনি? ওই রিক্সাওয়ালাটা? সিঁড়ি দিয়ে ওপরে উঠে রঘুর সামনে দাঁড়ালো ননি। বেশ নিশ্চিন্ত হয়ে বলল, না না, কি বলবি, তোর দেখা না পেলে বিপদে পড়তাম এত রাতে। যাক গে সে কথা, চল ভিতরে চল, আলো জ্বালবি না? আলো? কলকাতা থেকে এলি, লোডশেডিং জানিস না? দেখ, এখনই হয়তো আলো এসে যাবে। আয় আয়, ভেতরে আয়। রঘুর পেছন পেছন ঘরের মধ্যে ঢুকলো ননি। নাকে সঙ্গে সঙ্গে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ লাগলো, যেন এ ঘরের দরজা জানলা বহুদিন খোলা হয়নি। থমকে দাঁড়ালো ননি। থমকে থেমে ঘাড় ঘোরালো রঘু। হেসে বলল, কি হলো রে, আবার ভয় পেলি নাকি বীর পুরুষ? আরে অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না, এ ঘরের দরজা জানলাগুলিও সব বন্ধ নাকি রে? মোমবাতি নেই, জানলা, আমার অসুবিধা হচ্ছে। কথাটা বলে আন্দাজে কিছুটা এগিয়ে গেল ননি। তখনই দড়াম করে আওয়াজ তুলে পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল। সে আওয়াজে চমকে উঠেছিল ননি। ঘরটাও সঙ্গে সঙ্গে ঘুরঘুরতে অন্ধকারে ডুবে গেল। অবাক হয়ে ননি বলল, ওরে রঘু, কোন দিকে তুই? আলো না হলে এগোবে কি করে রে? আলো তো জ্বলবে না রে বীর পুরুষ, এ বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, নেই কেরোসিন তেল, লণ্ঠন। এমনি এগিয়ে চল, আমরা উপরে যাব। কি পাগলের মতো বকছিস? এ বাড়ি তো তোদের নিজেদের বাড়ি, এর আনাচে কানাচে তোর চেনা, অন্ধকারেও চলতে পারিস। আমি নতুন, শেষে কি ঠক্কর খেয়ে ঠ্যাং ভাঙবো নাকি? মোমবাতি বা লণ্ঠন আন। কথাটা বলে অন্ধকারে হাত বাড়িয়ে রঘুকে ধরতে গেল ননি। ওকে সামনে না পেয়ে অবাক হয়ে বলল, এই রঘু, তুই কোথায় গেলি? আরে অন্ধকারে আমি যে সত্যি কিছু দেখতে পাচ্ছি না, আলোর ব্যবস্থা নেই এখানে। না, চল উপরে চল, তোকে এখানে থাকতে হবে না। কথাগুলো বেশ জোর দিয়েই বলল রঘু। বলার সঙ্গে সঙ্গে বেশ আওয়াজ করে অন্যদিকের একটা দরজা খুলে গেল। অন্ধকারে বুঝতে পারল ননি ওটা ভিতরের বাড়িতে যাওয়ার দরজা।
আবছায়ার মধ্যে দাঁড়িয়ে রঘু ডাকলো, আয়, আমার সঙ্গে আয়। দরজাটা খুলে যাওয়াতে মনে মনে বেশ স্বস্তি বোধ করলো ননি। রঘুর পেছন পেছন দরজা দিয়ে বাইরে বার হয়ে ও অবাকই হলো, ভিতর বাড়িরও কোনোখানে কোনো আলো জ্বলছে না। বারান্দার শেষে একদিকে দোতলায় ওঠার সিঁড়িটা অন্ধকারের মাঝে আরো অন্ধকার হয়ে গেছে, সেদিকেই এগোলো রঘু। বলল, আয় বীরপুরুষ, দোতলায় তোর থাকার ব্যবস্থা করেছি, সেখানেই সবাই তোর জন্য অপেক্ষা করছে। আয় আয়। এখানে আর কে কে থাকে রে রঘু? শুনেছিলাম তোরা নতুন বাড়িতে উঠে গিয়েছিলি। থাকেন সবাই, ওপরে গেলেই তো তাদের দেখতে পাবি। তারা তো তোর জন্যই অপেক্ষা করে আছে। তুই আমার এত বড় বন্ধু, তোকে তো সবাই আদর যত্ন করবে রে। ওর গলার স্বরে ব্যঙ্গের ঝাঁঝ। সিঁড়ির ধাপে পা রেখে ননি বলল, তুই দেখছি মামলার ব্যাপারটা এখনো ভুলিসনি, অথচ ও ব্যাপারে আমার তেমন কোনো দোষ ছিল না। মিছে কথা বলিস না ননি, ওসব মিছে কথা শুনতে ভালো লাগে না। তাছাড়া তোকে এখানে ডেকে এনেছি মন্ডা মিঠাই খাওয়াতে নয়, ডেকে এনেছি মামলার ব্যাপারটা নতুন করে মিটিয়ে ফেলতে। উঠে আয় ওপরে। বাঁক নিয়ে সিঁড়িটা উঠে গেছে সোজা দোতলায়। বাঁক ঘুরে ফের থমকে দাঁড়ালো ননি। অবাক কাণ্ড, দোতলাতেও কোথাও কোনো আলো জ্বলছে না। এতক্ষণ একটানা অন্ধকারে থেকে অন্ধকার ওর চোখে অনেকটা সয়ে গেছে। ও দেখলো দোতলার টানা বারান্দার একদিকে সারি সারি ঘর, তার প্রত্যেকটা দরজাই বন্ধ। অন্যদিকে বুক সমান উঁচু জাফরি কাটা রেলিং, ওদিকেই নিচে বোধহয় ভিতর বাড়ির উঠোন। রঘু বারান্দায় উঠে গেছিল, না ফিরেই বলল, কিরে, থামলি কেন? আয় আয়, তোর জন্য যথাযথ ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না তোর। আর উপরে না উঠে ননি বলল, তুই কি রঘু আমাকে ভয় দেখাবার জন্য এখানে এনেছিস? এ বাড়িতে তো দেখছি কেউ থাকে না, সব ঘর বন্ধ। বাজে কথা। কে বলল রে সব ঘর বন্ধ? কোন ঘরটাতে তুই থাকতে চাস বল? প্রথম ঘরটা নাচ ঘর, ওটা থাক। 2 নম্বরে থাকতেন দাদুর বাবা, 100 বছর বেঁচে ছিলেন তিনি। তার মধ্যে 90 বছর কাটিয়েছিলেন এই ঘরে। পাশেরটা দাদুর ঘর, তিনি তো তোর দাদুর বন্ধু ছিলেন, তাকেই তোর দাদু ভালো মানুষ পেয়ে ঠকিয়েছিলেন। তার টাকায় কেনা কলকাতার বাড়ির দলিল নিজের নামে করেছিলেন। এ তো চুরি। আমাদের পক্ষে অনেক সাক্ষী ছিল, কিন্তু তোর বাবা টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে দিল। আর তুই জানতিস মামলাটা চালু আছে, অথচ আমাকে সে ব্যাপারে কোনোদিনও কোনো কথা বলিসনি। আপনজনের মতো হেসেছিস, গল্প করেছিস, একসঙ্গে সিনেমা দেখেছিস, বাড়িতে এসেছিস, বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিস। শয়তান কোথাকার, ওই সবই ছিল তোর ভরম। তলে তলে মামলার একতরফা রায় নেবার ফন্দি। আমাদের উকিলটাকে কত টাকা খাইয়েছিলি রে? কলকাতার অত বড় বাড়িটা স্রেফ ঠকিয়ে দখল নিলি। এই সবের আজ ফয়সলা করবো বলেই তোকে ডেকে এনেছি রে বীরপুরুষ। এ বাড়িতে কেউ নেই বলছিস কেন? এ বাড়িতেই তো তোরা সবাই আছেন যাদের তুই ঠকিয়েছিস। আয় আয়, উঠে আয়। 3 নম্বরের ঘরটা খুলে দিচ্ছি, এখন বিশ্রাম কর। রাত 10টায় আমাবস্যা লাগবে, তখনই তারা সব আসবেন। ফায়সলা হয়ে যাবে মামলাটা পাকাপাকি ভাবে। উঠে আয় তুই। থমকে গেল ননি। এই প্রথম ওর মনে কিছু একটা ভয় ঢুকল। সে মনে মনে ভাবলো, এ কি বলছে রঘু? এভাবে বাহাদুরি করে এখানে আসাটাই উচিত হয়। অমন একটা চিঠি পেয়ে অন্তত একবার ভাবা উচিত ছিল। রঘু ওকে নিয়ে এখন কি করতে চায়? ও বলছে বাড়িতে এখন আরো অনেকেই আছে,
আছেন তো তারা গেলেন কোথায়? সব ঘরগুলোই তো বন্ধ দেখছি সামনে। উঠে আয় তুই, উঠে এলি? চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? তোকে আসতেই হবে এখন উপরে, নইলে যাবি কোথায়? আচ্ছা, এসব কি পাগলামি করছিস তুই বলতো? উপরে যে যেতে বলছিস, যাবোটা কোথায়? দেখতেই তো পাচ্ছি সব ঘরগুলো বন্ধ। আমার তো মনে হচ্ছে এ বাড়িতে তুই ছাড়া আর কেউ নেই। ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই সামনের সব ঘরের সব দরজাগুলো একসঙ্গে খুলে গেল, আর প্রত্যেকটা দরজা দিয়েই সাদা ছায়া ছায়া পোশাক পরা এক একজন মানুষ বার হয়ে রেলিং এর পাশ ঘেঁষে দাঁড়ালো। সবার শেষে বিশ্রী আওয়াজ তুলে সামনের একটা ঘরের দরজা খুলে গেল। যেন বহুদিনের বন্ধ হয়ে থাকা জং ধরা দরজা খুলল। অবাক ননি দেখল তার ভিতর থেকেও সাদা ছায়ার মতো পোশাক পরা একজন দশাশই পুরুষ বাইরে এসে দাঁড়ালো। যে দাঁড়ালো সেও যেন ওকেই দেখছে। রঘু বলল, ভীতু কোথাকার, বলছি লোডশেডিং চলছে, ওই তো তোর থাকার ঘরের দরজা খুলে গেল। বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার আত্মীয় স্বজনরা। সামনেই ঠাকুরদা, তিনি তোর সঙ্গে কথা বলতে চান। সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। ওসব আলোর কথা ছাড়তো, ও নিয়ে আমি কখনো বলবো না। সত্যি যা হলো, এ বাড়িতেও অনেকে থাকেন। অনেকটা স্বস্তি বোধ করলো ননি। বাকি কথা উঠে বারান্দায় এসে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ঠাকুরদাকে প্রণাম করতেই যাচ্ছিল, তিনি বলে উঠলেন, থাক থাক, আর ভক্তির দরকার নেই, ওখানেই থাকো। কেন তোমাকে ডাকা হয়েছে জানো? না তো, ঠিক জানি না। রঘুর চিঠিটায় মাথামুন্ডু কিচ্ছু নেই। কেন যে আসতে হবে আমাকে এখানে তা নিয়ে কিছুই লেখেনি। শুধু আমাকে ভীতু কাপুরুষ বলে মনে ছাল ঝেড়েছে। তোমাকে ডাকা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। যে অন্যায় করেছ বন্ধুর সঙ্গে, সে তো বিশ্বাসঘাতকতা। তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। মানে আমাকে কি আপনারা বাগে পেয়ে গুম করে রাখবেন? বেশ উৎকণ্ঠা নিয়েই বলল নবী। মনে মনে একটু ভয়ও পেল। লোডশেডিং কতক্ষণ চলবে এখানে? আলো আসবে না। দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে যেন কেমন দেখাচ্ছে, কেমন যেন দেখাচ্ছে ঠাকুরদাকেও। মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসা হালকা তার দেহ, স্পষ্ট দেখাও যাচ্ছে না। তার উপরে ঠাকুরদার কথাগুলিও যেন কেমন ফ্যাস ফ্যাসে, নাকে নাকে। ঘরেতে ঢোকো, ওখানে দাঁড়িয়ে থেকো না। ঘরে ঢোকা ছাড়া আর তোমার কোনো উপায় নেই। ঘরে তোমাকে ঢুকতেই হবে। আপনাদের এইসব পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। ভেবেছিলাম রঘু সব ভুলে গেছি। হ্যাঁ, তা তো গেছেই। নইলে যে বাড়ি নিয়ে এত কথা, তা তো আমি মামলা জেতার পরেই ওকে দানপত্র করে বিনা শর্তে দিতে চেয়েছিলাম। তাও নিল না কেন? এখন আমাকে মিথ্যা দোষী করা হচ্ছে। তুমি তো জুতো মেরে গরুদান করতে চেয়েছিলে, তা ওকে নেবে কেন? ওর কি মান সম্মান নেই? তাছাড়া বাড়ি দিয়েই দেবে তো গোপনে মামলা লড়লে কেন? এ কথার যে কি উত্তর দেবে তা ননি ভেবেই পেল না। মামলা লড়েছিলেন ওদের বাঁধা আইনজীবী। তিনি ছিলেন ওর বাবার একান্ত বন্ধু। অনেক বলা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি। তার জন্য ওকে দায়ী করা অন্যায়। পরক্ষণেই ওর মনে হলো, এ কথা বললে রঘু মানবে কেন? ও যে এসব কথা বানিয়ে বানিয়ে তাদেরকে বলছে না, তার প্রমাণও দেবে কি করে? ভয়ঙ্কর অস্বস্তিতে ননি বলল, ও মামলার জন্য আমি দায়ী নই। অনেক বলা সত্ত্বেও আমাদের উকিল মশাই ও মামলা চালিয়ে গেছিল। তাকে থামাতে পারিনি বলেই আমি বাড়িটা রঘুকে দান করতে চেয়েছিলাম। তাহলে আমি আর কিসের দোষী? ওসব তোমার বানানো কথা। আমাদের খপ্পরে পড়ে এখন বলছো। ও কথা আমরা বিশ্বাস করব না। এসো, ঘরে ঢোকো।
ওই ঘরের মধ্যে তোমাকে আর তোমার অপবিত্র আত্মাটাকে বন্দি করে রাখবো। কেউ জানবে না, কেউ শুনতেও পাবে না তোমার আর্তনাদ। এই ঘরেই চিরকাল বন্দি হয়ে থাকবে তুমি। এই তোমার শাস্তি। এসো এসো এসো, সোজা ঘরের মধ্যে ঢুকে যাও, আর দেরি করো না। রাত অনেক হয়েছে। এই দুনিয়ায় এখন আর কারো ক্ষমতা নাই তোমাকে রক্ষা করে। এসো এসো এসো। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে দিলেন ঠাকুরদা। মনের সমস্ত ইচ্ছার বিরুদ্ধে খানিকটা এগিয়ে গেল ননি। তারপর বলল, এ আপনাদের অন্যায় জুলুম। আমার সম্বন্ধে যা তা ভেবেছেন, এখন আমাকে তেমনি মিছিমিছি বিপদে ফেলতে চান। আমি যদি না ঢুকি ঘরে, তাহলে আপনি কি করতে পারবেন? কথাগুলি বলে বারান্দার মাঝখানে থেমে পড়ল ননি। আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে। আমি আধার ভৈরবকে জাগাবো। সে তোমার চুলের মুঠি ধরে তোমাকে ঘরের মধ্যে ঠেলে দেবে। যাই করো তাই করো, শাস্তি তোমাকে নিতেই হবে। রুখে দাঁড়ালো ননি, বলল, ঠিক আছে, আমি আর ওদিকে এগোবই না। নিচে নেমে যাব, সেখান থেকে হেঁটে স্টেশনে চলে যাব। কথাগুলো বলেই তাড়াতাড়ি পিছনে ফিরে ও সিঁড়ি দিয়ে নামতে গেল। সঙ্গে সঙ্গে বাইরে কোথায় বিশ্রীভাবে একটা পেঁচা ডেকে উঠল। সেই ডাক থামার সঙ্গে সঙ্গে বাড়িটার অন্য কোনোখানে একটা বেড়াল কুকিয়ে উঠল, যেন বিড়ালটা বাড়ির কোনো ঘরে আটকা পড়েছে। মনের মধ্যে প্রচন্ড অস্বস্তি নিয়ে ননি সিঁড়ির বাঁকের মুখে এসে পড়ল। এ বাড়িতে আরো এক মুহূর্তও থাকবে না। বাঁক ফিরতেই কে যেন এসে সজোরে ওর মুখে একটা থাপ্পড় মেরে গেল। আহ! আতঙ্কে শিউরে উঠল ননি। থমকে দাঁড়ালো সিঁড়ির বাঁকে। ওপর থেকে তখনই রঘুর গলা শোনা গেল, বীর পুরুষ, পালাচ্ছিস? পালাবি কোথায়? এ বাড়িতে ঢোকা যায়, পার হওয়া যায় না। উঠে আয়, উঠে আয় বলছি, এলি উঠে। এ কথার কোনো জবাব না দিয়ে 3-4টে করে সিঁড়ি লাফিয়ে ননি নেমে এলো একতলার বারান্দায়। ডান দিকের একটা দরজা দিয়েই ও এখানে এসেছিল। সেই দরজাটা দিয়েই বাইরে চলে যাবে। অন্ধকার ওর চোখে একদম সয়ে গেছে। দরজাগুলি ও স্পষ্ট দেখতে পাচ্ছে। প্রথম দরজাটা খুলল না, দ্বিতীয়টাও খুলল না। তাহলে ও কোন দরজা দিয়ে ভেতরে এসেছিল? কানে এলো পিছনের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। কে যেন পা ঠুকে ঠুকে নামছে নিচে। সে এগিয়ে আসছে ওর দিকে। পাগলের মতো তৃতীয় দরজাটাকে প্রাণপণ শক্তিতে ধাক্কা মারল ননি। দড়াম করে দরজাটা খুলে গেল। প্রায় মুখ থুবড়ে পড়তে পড়তে রয়ে গেল ননি। যাক বাবা, বাইরে যাবার এতক্ষণে পথ খুঁজে পেয়েছি। অন্যদিকে দরজাটার দিকে এগোলো ননি। বেশি ওকে এগোতে হলো না। পিছনের দরজাটা প্রচন্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরটা জুড়ে ঘোর অন্ধকার ঘন। কোন দিকে যে যাবে তা ঠিক বুঝতে পারল না। আন্দাজে ও বাইরের দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। ওটা বন্ধ। ওটাও কিছুতেই খুলতে পারল না। সে ভাবলো নিশ্চয়ই অন্য আর একটা দরজা আছে ঘরে, সেটা দিয়ে এসে ভেতরে এসেছে। দেওয়াল ধরে ঘরের একদিক থেকে অন্যদিকে হাতড়ে বেড়াতে লাগলো ননি। আছে আরো দুটো দরজা আছে ঘরটাতে, কিন্তু সে দুটো খোলে এমন শক্তি ওর দেহে নেই। ওকে এই ঘরের মধ্যেই বন্দি করেছে রঘু। ননি মনে মনে ভাবলো, কিন্তু কেন, কি করেছে ওর? মামলা দিতেও তো বাড়িটা দিয়েই দিতে চেয়েছিলাম। তাহলে ও কেন এমন করছে আমার সঙ্গে? যা করছে রঘু, তা তো আর সহজভাবে নেওয়া যায় না। ও তাহলে এখন কি করতে চায় আমাকে নিয়ে? প্রাণে মেরে ফেলতে চায়? তা কি সম্ভব? কিন্তু ওর ঠাকুরদা, তিনিও তো এর মধ্যে আছেন। তার মতো একজন বয়স্ক। হঠাৎ আতঙ্কে শিউরে উঠল ননি। ঠাকুরদা, তিনি তো কবেই গত হয়েছে।
আপনি আসবেন কি করে আবার? ছায়া ছায়া মূর্তিগুলি তাহলে কাঁদে। রঘু কি আমাকে ভয় দেখিয়ে কিছু লিখিয়ে নিতে চায়? কিন্তু সেই লেখায় ওর লাভ কি হবে? বাইরে বার হয়ে তো আমি অস্বীকার করবো ওই লেখার কথা। তবে কি করতে চায় রঘু ওকে নিয়ে? হঠাৎ ওর কানের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলে রঘু বলল, মজা মজা করতে চাই আমি তোকে দিয়ে। আতঙ্কে ফিরে দাঁড়ালো ননি। হ্যাঁ, ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে একজন, যার গলায় বলে দিচ্ছে সে রঘু। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এলো কি করে ও? ঘরের কোনো দরজা তো খোলার শব্দ পায়নি ননি। আমাদের আর কিছুই বাধা দিতে পারবে না। ওরে বোকা, ওরে গাধা, এখনো বুঝলি না আমরা কে? মামলার কথা গোপন রেখে আমার বন্ধু সেজে মনে মনে তুই খুব মজা লুটেছিলি। এখন আমিও তোকে এখানে এনে এই ঘরের মধ্যে বন্ধ করে তেমনি মজা লুটছি। এ বাড়িতে কেউ আসে না। রাতের অন্ধকারে আমরা ঘুরে বেড়াই আনাচে কানাচে। আমরা যে মুক্তি পাইনি রে, পাবো কি করে বল? ভালো মানুষ আমার ঠাকুরদাকে তোর ঠাকুরদা ঠকিয়েছিল। যখন সে কথা ঠাকুরদা বুঝতে পেরেছিল, তার সে কি হাহাকার! তার সেই হাহাকারই আজও তাকে এই বাড়ির মধ্যে আটকে রেখেছে। তারপর আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। আমি মরার আগে পর্যন্ত সে কথা ভুলতে পারিনি। আমিও তাই মুক্তি পাইনি। আজ তোর সঙ্গে খেলা খেলে তৃপ্তি পাবো। কি জানি, তখনই হয়তো আমার ঠাকুরদার মুক্তি। ও কি যন্ত্রণা নিয়েই না আমরা দুজনে এই চার বাড়িটা চার দেওয়ালের মধ্যে ঘুরে মরছি। আয় না, কাছে আয়, তোকে ভালো করে বুঝিয়ে দিই কি যন্ত্রণা আমাদের। এক ছুটে ননি ওদিকে দরজাটার উপরে আছড়ে পড়ল। সেকালের মজবুত মেহগনি কাঠের দরজা, একটুও নড়ল না। হেসে উঠে রঘু অন্ধকারের মধ্যে চেঁচিয়ে উঠল, ও ঠাকুরদা, ঠাকুরদা, এসো এসো, দেখে যাও কি মজা। কাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো করছে ও। এসো না, এসো, দেখে যাও। আর আপনারাও আসুন সকলে, যে যেখানে আছেন। না, ঘরের কোনো দরজাই খুলবে না, সবকটাই শক্ত করে বন্ধ। সত্যি খাঁচা কলে আটকে পড়া ইঁদুরের মতোই অবস্থা এখন যদি সে বুদ্ধি হারায় তাহলেই সর্বনাশ। যাই ঘটুক না কেন, ওকে সাহস দেখাতেই হবে, তা না হলে ওরা পেয়ে বসবে। এদিক ওদিক তাকাতে থাকলো ননি। রঘু বলল, তোর মনে আছে ননি, সেদিনটা ছিল আমাদের বাড়িতে উৎসব। আমার গান বাজনা ভালো লাগতো। ওস্তাদ বেলি মরিয়া এসেছিলেন সেদিন। গান বেশ জমে উঠেছিল। এমন সময় মাখন বাবু, আমাদের সরকার মশাই, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন তোর মামলা জেতার কথাটা। তুই জানতিস, তুই আমাকে কিছু না বলে আমারই ঘরে বসে মাথা দুলিয়ে দুলিয়ে গান শুনছিলি। সেদিনের কথাটা আজও আমি ভুলিনি রে। আজও এখানে গানের জলসা হবে, তুই শুনবি। আর আমরা সবাই বসে বসে। কথার শেষে রঘু দুবার হাতে তালি মারল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কেমন যেন একটা নরকের আলোর আভাস জাগল। বাইরের দরজাটা আঁকড়ে ধরে ননি তাকিয়ে দেখল, ঘরের মাঝখানে ফরাস পাতা। ওস্তাদ কানে হাত চাপা দিয়ে গান গাইছে। তার ভাষা শুনে আঁতকে উঠল ননি। আয় জেগে আয় অন্ধকারের শব্দরা, নরক জাগা গান শোনাবো আজ তোদের। আসন ঘিরে বস না তোরা, শব্দ মরা আন পড়া, বাজবে হাড়ের খটখটানি বাদ্য মধুর। কলজে ছেঁড়া সুরের সাথে ধর না তোরা, শ্মশান জাগা গুমড়েও না হাওয়ার ছোট। গানের মাঝে রঘু এগিয়ে এলো ননির দিকে, হেসে উঠে বলল, কি রে, এখানে দাঁড়িয়ে রইলি কেন?
তোর সম্মানে গান গাইছে ওস্তাদ, বসে এসে বাহবা দে, মাথা দোলা। তা না হলে গানে উনি উৎসাহ পাবেন কি করে? ওর কথা শেষ হতেই আসরের সবাই মুখ ফিরিয়ে একসঙ্গে বলল, আপনি বসুন এসে। শিউরে উঠল ননি। আসর ঘিরে বসে থাকা যারা ওর দিকে ফিরে তাকিয়েছে সব কজনই কঙ্কাল। মাঝখানে তানপুরা হাতে গান গাইছে যে ওস্তাদ, সেও কঙ্কাল। আতঙ্কে চেঁচিয়ে উঠল ননি। প্রাণপণ শক্তিতে দরজাটা ধাক্কা দিতে লাগলো। বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। প্রায় ছিটকে বাইরে বার হয়ে এলো ননি। পিছনে প্রাণ কাঁপানো অট্টহাসি। তড়িঘড়ি করে ছুটে ননি গেটের বাইরে এসে পড়ল। আবারও ছুটতে যাচ্ছিল। হঠাৎ যেন সামনে এসে থামলো একটা সাইকেল রিক্সা। রিক্সা থেকে প্রসন্ন চেঁচিয়ে উঠল, ভয় পাস না ননি, ভয় পাস না, আমি প্রসন্ন। ননি ওখানেই ঢলে পড়ল। তারপর যখন ও চোখ খুলল, ও শুয়ে আছে প্রসন্নর ঘরে। প্রসন্ন ওকে তাকাতে দেখেই বলল, যাক বাঁচালি, যা চিন্তায় ফেলেছিলি। কেমন যেন চোখে তাকালো ননি ওর দিকে। প্রসন্ন বলল, তুই চলে যেতেই আমার মনে হলো কাজটা ভালো করলাম। তোর পেছন পেছন রিক্সা নিয়েই ছুটেছিলাম। আগে গেছিলাম রঘুদের এখানকার বাড়িতে। ওখানে সবাই বলল মাস 2 আগে রঘু মারা গেছে। শুনে অবাক হলাম। তাহলে রঘুর নামে কে তোকে চিঠি দিল? এর মধ্যে গোলমাল আছে বুঝেই চলে এসেছি এখানে। তা তুই এমন পাগলের মতো ছুটছিলি কেন? তখনই ননির মনে পড়ল রঘুর চিঠিটার তারিখ প্রায় 2.5 মাস আগে। তাহলে ওই অ্যাঙ্কার চিঠিটা রঘু বেঁচে থাকার সময় লিখেছিল। প্রতিশোধ নেওয়ার জন্যই কি তাহলে ওর আত্মা আজ এমন করে ওকে বন্দি করেছিল? ভাগ্যিস ওর ধাক্কায় শেষ পর্যন্ত দরজাটা খুলে গেছিল, তা না হলে যে কি হতো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।